মিটফোর্ডে নৃশংস হত্যার প্রতিবাদ, চাঁদাবাজ প্রতিরোধের ডাক এনসিপি ও জামাতের। অদৃশ্য শক্তির ষড়যন্ত্র দেখছে বিএনপি। মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে? চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার তথ্য পুলিশের। জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। এরা চাঁদাবাজ, এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ক্ষমার বিষয় বিবেচনা করবে ট্রাইব্যুনাল, লিখিত আদেশ প্রকাশ। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত, স্থলাভিষিক্ত ক্যাথরিনা বোহমে। এসএসসিতে এবার 6 লাখই ফেল। 15 বছরে সহজ প্রশ্নে পরীক্ষা ও খাতা মূল্যায়নে ছিল শিথিলতা। রাজনৈতিক ফায়দা হাসিলে পাশের হার দেখানো হয় আকাশচুম্বী দাবি শিক্ষাবিদদের। বাঁধ ভেঙে প্রতি বছরই প্লাবন, ফেনীর কয়েক হাজার পরিবারের করুণ দশা। মেরামতেই 50 কোটির বেশি টাকা গচ্চা। সেনাবাহিনীকে দিয়ে নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনায় সরকার। এবং মোবাইল ইন্টারনেটের ধীরগতি ও দাম নিয়ে অপারেটরদের ওপর ক্ষুব্ধ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। স্বৈরাচারী আমলের আইন বাদ দিয়ে তৈরি হচ্ছে টেলিকম নীতিমালা। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী। নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার। ছাত্র নেতাদের হুঁশিয়ারি, চাঁদাবাজি, হত্যা, দখলদারিত্ব না ছাড়লে বিএনপিকেও আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে। বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও অপরাধীরা পার পেয়ে যাওয়ায় সরকারের সমালোচনা করেন তারা। পুরান ঢাকার মিটফোর্ডে হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসছে দেশবাসী। শনিবার সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, পিটিএ এবং ইট পাথর দিয়ে থেতলে হত্যার পর উন্মুক্ত উল্লাস রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া সম্ভব নয়। লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে সোহাগ হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। বিএনপি যদি তার চাঁদাবাজি ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনরা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিটফোর্ডের সামনে নৃশংস হত্যাসহ সারা দেশে চলমান খুন ধর্ষণের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? আপনারা ক্ষমতায় গিয়ে আপনারা আবারও বাংলাদেশে খুন ধর্ষণ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করবেন বাংলাদেশকে। এরপর বিকেলে একই স্থানে একই রকম দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতারা বলেন, চাঁদাবাজ আর খুনিরা কোনো দলের হতে পারে না। সন্ত্রাসী চাঁদাবাজি
কারো জায়গা বাংলাদেশে হবে না। যেই দলের লোকদের ব্যাপারে চাঁদাবাজের নামের তালিকা যাদের যেই দলে পাওয়া যাবে সেই দলকেও আগামী দিনে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এছাড়া খুন, ধর্ষণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামাতের নেতাকর্মীরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মিটফোর্ডে হত্যার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সন্ধ্যা 7:30টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মশাল মিছিল বের করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিদায় নিতে হবে। নতুন বাংলাদেশে নব্য ফাঁসিবাদ গড়ে উঠতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ছাত্র জনতা শেখ হাসিনাকে ভয় পায়নি। 16 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে। চাঁদাবাজদেরও ভয় পাওয়ার কারণ নেই। সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশে এমন মন্তব্য করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশে পুরানো রাজনীতি চলবে না। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা ও বাজার ঘুরে ঘুরে দেশ গড়ার প্রত্যয় নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এনসিপি নেতারা। 12তম দিনে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি সাতক্ষীরা ও বাগেরহাটে। শনিবার দুপুরে গাড়িবহর নিয়ে সাতক্ষীরার কুমিরা বাজারে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। এ সময় স্লোগানে নেতাদের বরণ করে নেন স্থানীয়রা। আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি বিচার, সংস্কার এবং নতুন সংবিধান চেয়েছে। তবে জনদাবির বিপক্ষে দাঁড়াচ্ছে একটি পক্ষ, যারা পুরাতন রাজনীতি এবং পুরাতন বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়, এমনকি সন্ত্রাস ও চাঁদাবাজিকেও টিকিয়ে রাখতে চায়। গণঅভ্যুত্থানের পর পুরাতন রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে। এই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে। সেই দেশের ছাত্র কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। ঘরে ঘরে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। রোববার জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে পিরোজপুর ও ঝালকাঠিতে। তানজিম আহমেদ, সময় সংবাদ। মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রশ্ন, মব সৃষ্টিকারীরা গ্রেফতার না হওয়ার পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কিনা। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি মন্তব্য করে তারেক রহমান বলেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রুর খেলা। এ সময় মির্জা ফখরুল বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না জাতি। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু। নৃশংস মিটফোর্ড হত্যাকাণ্ডে দেশ জুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। বিচারের দাবিতে সোচ্চার সবাই। ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বলেন, অন্যায় সমর্থন করে না তার দল। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে? ছাত্রদল আয়োজিত গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমান আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে ষড়যন্ত্র থেমে নেই। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রুর খেলা। অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের
বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই দেশের মানুষ যেমন ৭১ সালে স্বাধীন করেছে এই দেশ, বিভিন্ন সময় তাদের নিজেদের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, ৯০-তে সোচ্চার হয়েছে, ২৪-এ সোচ্চার হয়েছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। জুলাই সনদ নিয়ে তারেক রহমান বলেন ৩ মাস আগেই মতামত দিয়েছে বিএনপি, এখন সরকারই তা দেখবে জানিয়ে তিনি বলেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এলেই তা লুকানোর চেষ্টা হচ্ছে। আমরা ৩ মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই। সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে সেটি তাদের ব্যাপার, এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না জাতি। সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে। নির্বাচন হচ্ছে না বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলেকটেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা জানান, তদন্তে অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ জানায় চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগ হত্যার তথ্য মিলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে, কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সাম্প্রতিক সময় এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এলিট ফোর্সটির মহাপরিচালক জানান, সোহাগ হত্যার ছায়া তদন্ত করছে র্যাব। এছাড়া মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাবের শীর্ষ কর্তা। আমরা এই ধরনের মব ভায়োলেন্সের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব। কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। যে অপরাধী সে অপরাধী, সে কোন দলের কোন মাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। এদিন পুরান ঢাকায় ব্যারাক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি স্বীকার করেন এখনো পুরোপুরি মনোবল ফেরেনি পুলিশের। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছিয়ে তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দ্য প্রসেস। এ সময় সোহাগ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এছাড়া নির্বাচন পরিচালনায় ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জনগণ আগামী নির্বাচনে চাঁদাবাজদের ভোট দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর শনির আখড়ায় জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা ও আহতরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য জামায়াতকে ধন্যবাদ জানান। পরে জামায়াত নেতারা সকল গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়ন সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত করার জন্য জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? জামাত ইসলামের কোন লোকেরা চাঁদা চাইতে গেছে কারোর কাছে? বাংলাদেশের কোন ইসলামী দল গেছে? আওয়ামী লীগ তো নাই। তাহলে এখন চাঁদাবাজি কারা করে? কোন দল 5ই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বনে গেছে আর কি। এই দেশ কারোর বাবার দেশ নয়। জনগণ যদি একবার রুখে দাঁড়ায়, চাঁদাবাজদের আস্তানা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। জনগণ যদি রুখে দাঁড়ায়,
বাংলাদেশে দুর্নীতিবাজের কোনো আস্তানা হবে না ইনশাআল্লাহ। রাষ্ট্রের কাঠামো নিয়ে নানাভাবে প্রশ্ন তুললেও দলের কাঠামো নিয়ে কখনোই প্রশ্ন করেন না রাজনৈতিক দলগুলো। ডিআরইউতে আলোচনা সভায় এমন মন্তব্য করে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, 53 বছর ধরেই ক্ষমতার অপব্যবহার করেছে দলগুলো। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের শঙ্কা, নির্বাচন দেরি হলে বাড়তে পারে নৈরাজ্য। এ সময় পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা রুমিন ফারহানা। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সব রাজনৈতিক দলের কাছে নতুন বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার অগ্রগতি কতটুকু? ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়ে আলোচনা সভায় এক মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, কাউকে সুবিধা দিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছে সরকার। দ্রুত নির্বাচন না হলে বাড়তে পারে নৈরাজ্য। সরকারি সমর্থনটাকে তারা যে কাজে লাগাতে পারলেন না, এত বড় সমর্থনের পরেও এর দায় দায়িত্ব অবশ্যই সরকারকে বহন করতে হবে। বিশ্বজিতের যে ঘটনা, সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে? তাহলে আমাদেরকে কি আবার কি আওয়ামী আইনি জাহিলিয়াতের কথা আমাদেরকে আবার কি মনে করে দেওয়া হচ্ছে? মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। 100 মিটারের মধ্যে আনসার কি করলো, পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? দে হ্যাভ টু আনসার ইট। চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্বও নিতে হবে। 24-এর রক্তের সাথে বেইমানি করা উচিত হবে না জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, 53 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করছে দলগুলো। ম্যান্ডেট টু গভর্ন, লাইসেন্স টু রুল নয়। বাংলাদেশের 53 বছরের রাজনীতির ইতিহাস হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এটাই বিবেচনা করেছেন যে প্রতিবার নির্বাচনে আমরা বিজয়ী হওয়া মানে হচ্ছে আমাদেরকে লাইসেন্স টু রুল, এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে। জনগণ তা দেন না। নির্বাচন, সংসদ সবই করা যাবে, তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না বলেও মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। জনগণের সম্মতিতে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মব জাস্টিস বরদাস্ত করে না অন্তর্বর্তী সরকার। যেখানেই মব জাস্টিস হচ্ছে, অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে সাভারে উপজেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এখন থেকে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। তিনি আরও বলেন, পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। এছাড়া কোনো অনিয়ম ঘটলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান উপপ্রেস সচিব। গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে, সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে। আইন শৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। রাতের সময় আরও থাকছে। সীমান্তে থামছে না বিএসএফ এর নির্মম আচরণ। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ভারতীয় বাহিনীর গুলিতে আরো 2 বাংলাদেশি নিহত। বিচার দাবি পরিবারে। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দুর্নীতি, প্রতারণা আর ভুয়া ডিগ্রির অভিযোগে দুদকে চলা মামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। 4 মাস আগে দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা করে। এর জেরে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদকে বাধ্যতামূলক অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো WHO। দুর্নীতির অভিযোগ, প্রতারণা আর ভুয়া ডিগ্রির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, একটি সংক্ষিপ্ত ইমেইলে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধনাম গ্যাব্রিয়েসুস। সাইমা ওয়াজেদের স্থলাভিষিক্ত করা হয়েছে সংস্থার সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহমেকে। 15 জুলাই নয়াদিল্লির ACARO কার্যালয়ে যোগ দেবেন তিনি। সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, WHOর আঞ্চলিক পরিচালক হওয়ার প্রক্রিয়ায় নিজের একাডেমিক যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দেন তিনি। মামলার অভিযোগে আরও বলা হয়, সাইমা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে থাকার মিথ্যা দাবি করেন। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির 468 ও 471 ধারায় জালিয়াতির অভিযোগ গঠন করা হয়। আর দুর্নীতি দমন আইনের আওতায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের নামে প্রায় 28 লাখ মার্কিন ডলার বিভিন্ন ব্যাংক থেকে হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে BSF এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে ঠাকুরগাঁওয়ে নিহতের লাশ এখনো ফেরত দেয়নি ভারত। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের আশা বিজিবির। সীমান্তে থামছে না BSF এর নির্মম আচরণ। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে ভারতীয় বাহিনীর গুলিতে আরও 2 বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারের ভাঙ্গাপাড়া গ্রামের শফিকুল ইসলাম সহ কয়েকজন বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যান। এ সময় BSF সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুলের বুকে গুলি লাগলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুলি করার সাথে সাথেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তার লগে যে লোক ছিল হেরাট টানাহাসা করে নিয়ে আইছে। 12:30 বাজে খবর আইছে যে আমার জামাই BSF গুলি করে মারা আলছে। এই ঘটনার বিচার চাই আমি। নদীর ভিতরে। এদিকে ঠাকুরগাঁওয়ের জীবনপুর এলাকার আসকর আলী মিনাপুর BOP এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের 87 BSF এর পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আসকর আলী। নিহতের লাশ এখনো ফেরত দেয়নি BSF। লাশ ফেরত আনতে পতাকা বৈঠক করা হবে বলে জানিয়েছে বিজিবি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রক্ষার বাঁধ এখন রাক্ষস। বছরের পর বছর প্রতিবার ভাঙনে ফেনের হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ হয় এই বাঁধ। মেলে না স্থায়ী সমাধান। প্রতিবারই আশ্বাস দিয়ে এই দায় এড়িয়ে যান সংশ্লিষ্টরা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। 2017 সাল থেকে এ পর্যন্ত 50 কোটির বেশি টাকা গচ্চা গেছে শুধু মেরামতেই। 2024-এর ভয়াবহ বন্যার বছর না যেতেই আবারও একই দশা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সচলের রিপোর্ট। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনো ঢুকছে পানি। 7 জুলাই রাত থেকে শুরু হয় এই ভাঙা। পানির প্রবল তোড়ে তছনছ চারপাশ। চোখের নিমিষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। পানিবন্দী হন 120টি গ্রামের হাজার হাজার মানুষ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী প্রতি বছর এই জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণেই প্রতি বছর পড়তে হয় বন্যার কবলে। ভোগান্তি পোহাতে হয় প্রতি বর্ষা মৌসুমে। অবকাঠামোগত ক্ষতি ছাড়ায় কোটি কোটি টাকা। হিসাব বলছে 2017 সাল থেকে প্রতি বছর ভাঙনে 50 কোটি টাকার মতো খরচ হয়েছে বাঁধ মেরামতে। তাই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আমরা ঘরে দুয়ারে থাকতে পারতেছি না, বাঁচতেছি। বিভিন্ন দ্বার কাজ করিয়ে এই ঘরটা করছি, সব মালামাল পানিতে চলে গেছে। বেড়িবারটা মজুত করে বাঁধিয়ে দেখ, সরকার যদি আমাদেরকে কোনো সহযোগিতা করে করুক। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে বলেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 7340 কোটি টাকার প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার। কি করলে এটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সেটা সরকার এদের কাছ থেকে শুনলো
যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মুহুরী কহুয়া সিলুনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই বর্তমানে ঝুঁকিপূর্ণ। এ সকল ভাঙন হয়তো সরকারি টাকায় মেরামত হবে, তবে এর মধ্যে দিয়ে এই ভাঙার ফলে যে সকল মানুষ বন্যার কবলে পড়েছে তাদের ভাগ্য কি মেরামত হবে আদৌ? এই ভাগ্য মেরামতে স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় 1/3 শিক্ষার্থী ফেল করেছে। অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, রাজনৈতিক ফায়দা হাসিলে বিগত 15 বছর সহজ প্রশ্ন পরীক্ষা, নম্বর বাড়িয়ে দেয়া, খাতা মূল্যায়নে শিথিলতা সহ নানা পদ্ধতিতে আকাশচুম্বী পাশের হার দেখানো হয়েছে। আর প্রকৃত ফলাফলের তুলনায় বেশি পাশের হার দেখানোয় সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায় চলতি বছর 15 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার 68.45%। পরিসংখ্যান বলছে 2007 সাল পর্যন্ত সর্বোচ্চ পাশের হার ছিল 70%। তবে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছরই পাশের হার বেড়ে 90% ছাড়িয়ে যায়। ছড়াছড়ি হয় জিপিএ 5 ও গোল্ডেন A+-এরও। এক যুগ ধরে তাক লাগিয়ে দেওয়ার মতো ফলাফল কিভাবে এসেছে এমন প্রশ্নের উত্তরে শিক্ষাবিদরা বলছেন, ফলাফল ঊর্ধ্বগামী দেখিয়ে বিগত সরকার রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। প্রশ্ন ফাঁসের যে উৎসব শুরু হয়েছিল এবং রাজনৈতিক সরকার এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, যেটা আমি মনে করি যে শিক্ষার গুণগত মানের চেয়ে শিক্ষার অবনতি হয়েছে। একটা শিক্ষার্থী 2টা বা 3টা কোর্সে A+ পায় নাই, তাহলে তার জিপিএ 5 হয় কিভাবে? ফুলিয়ে ফাঁপিয়ে পরীক্ষার ফলাফলে কথিত বাম্পার ফলন দেখানোর প্রবণতায় সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরা। বিগত সময়গুলোতে কিন্তু আমরা দেখেছি বাম্পার ফলন হিসেবে দেখানো হতো যে আমাদের এটা অ্যাচিভমেন্ট। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হচ্ছে বা বুয়েট বা আদার্স আরও অনেক ইউনিভার্সিটি আছে নামি দামি, সেখানে 5%, 6% পাস করতেছেন। এই জিপিএ 5 পাই তাদের কি লাভ হয়েছে? হয়তো পাস করে দিয়ে তাদের কর্মসংস্থান বা শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদেরকে দেয়া না যায়, হয়তো পাস করে তো লাভ নেই। 19 লাখ পরীক্ষার্থীর মধ্যে 6 লাখ ফেল করেছে। তাই বিপুল সংখ্যক এই শিক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষা আয়োজন করা যায় কিনা তা ভেবে দেখার পরামর্শ শিক্ষাবিদদের। যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে তাদের জন্য আবার যদি আমরা একটা পুনরায় পরীক্ষার ব্যবস্থা করি তাহলে সেটা কিন্তু খুব বেশি কঠিন হবে না। অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের পরামর্শ শিক্ষা সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ইন্টারনেটের ধীরগতি ও দাম নিয়ে অপারেটরদের ওপর ক্ষোভ উগরে দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বললেন, গ্রাহকদের তোপের ভয়ে ফেসবুকে পোস্ট দেন না তিনি। দুপুরে TRNB আয়োজিত কর্মশালায় তিনি আরও বলেন, টেলিকম খাত ঢেলে সাজাতে স্বৈরাচারী আমলের সব আইন বাদ দিয়ে নতুন করে তৈরি করা হচ্ছে। নতুন টেলিকম নীতিতে মোবাইল সেবা প্রতিষ্ঠানে বিদেশি মালিকানা সর্বোচ্চ 85% রাখা, টাওয়ারে ফাইবার সংযোগের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া সহ নানা বিষয়ে অপারেটররা আপত্তির ফিরিস্তি তুলতে গেলে আটকে দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গ্রাহক স্বার্থের চেয়ে শুধু দাবি আদায়ে মনোযোগী হয় মোবাইল অপারেটরদের ওপর ক্ষোভ জানান ফয়েজ আহমদ তৈয়ব। আপনারা জাস্ট এখানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করতে এসেছেন। আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট ইট। লোভনীয় অফার সত্ত্বেও গেল জুন থেকে এপ্রিল পর্যন্ত 1,26 লাখ ইন্টারনেট গ্রাহক হারিয়েছে মোবাইল অপারেটররা। সম্প্রতি সময় সংবাদে প্রচারিত এ সংক্রান্ত প্রতিবেদনের বরাত দিয়ে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, সিম ট্যাক্স নয় বরং নিম্নমানের সেবার কারণে মানুষ মোবাইল ইন্টারনেট বিমুখ হচ্ছে। গ্রাহক অসন্তোষের আঁচ নিজেই টের পাচ্ছেন বলে জানান। ফেসবুকে কোনো পোস্ট দিতে পারি না, কারণ সমানে অ্যাটাক আসে। এভরি 9 out of 10 কমেন্টস ইজ ইন্টারনেটের দাম কেন বাড়াতে পারলাম, কেন কমাতে পারলাম না, কেন এখন ইন্টারনেট দাম বাড়ছে, কেন কভারেজ নাই, ইত্যাদি ইত্যাদি। টিআরএনবির সেমিনারে সেবার মান খারাপের পেছনে নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে মোবাইল অপারেটররা। আমাদের 700 টাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে, এটা দায়িত্ব কেউ নিতে পারছে না, নতুন টাওয়ার করা যাচ্ছে না। আমরা আমাদের ফাইবার আছে, আমরা মেনটেন করতে পারবো না, যতটুকু টেলকোরা ওন করে ওইটাতে মেনটেন করতে দেওয়া হবে না।
একটা ফরেন ইনভেস্টর তার বোর্ডে আলাপ করতে হবে, যেখানে মাস্তানি হয় ওখানে আটকা দেওয়া হচ্ছে। একটা অদ্ভুত সিচুয়েশন আমাদের। এ সময় 13 কোটির বেশি ইন্টারনেট গ্রাহকের কথা বলা হলেও বাস্তবে এ সংখ্যা 7 থেকে 8 কোটি বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। ইজ ইট ভ্যালুয়েবল ফর দ্য সাবস্ক্রাইবার? শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সঞ্চয়পত্রের সুদের হার কমার সঙ্গে সঙ্গে বাড়ছে মধ্যবিত্তের চিন্তার পারদ। মূল্যস্ফীতি সামাল না দিয়েই এমন উদ্যোগে বাড়বে সামাজিক নিরাপত্তাহীনতা। তবে বাজারমুখী অর্থনীতির ধারাবাহিকতায় ভবিষ্যতে সুদের হার আরও কমবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাই আর্থসামাজিক নিরাপত্তার তাগিদেই অন্যান্য বিনিয়োগের সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে, এমন পরিকল্পনা প্রয়োজন ব্যাংক খাতে। সেলিয়া সুলতানার রিপোর্ট। দৌড়ঝাঁপের জীবন থেকে নির্বিবাদী অবসর। সাদামাটা জীবনে সকাল একটু চা বিরতি, কাজ আর অবসরে জায়গা করে নেয়া ঔষধপত্র। সারা জীবনের সঞ্চয়ের বন্দোবস্তে এক টুকরো মানিয়ে গুছিয়ে চলা ভারসাম্যের জীবন। নিশ্চিন্তভাবে আমরা থাকতে পারি যে না, আমাদের কিছু একটা হইলেও আছে আমাদের নিজেদের বিপদের জন্য। কারো দানে নয়, নিজের অর্থ বিনিয়োগ করে একটু স্বস্তি খোঁজা মানুষগুলো জানেন একটু বৈরী হাওয়াতেই মধ্যবিত্ত থেকে নতুন দরিদ্রের খাতায় চলে আসতে পারেন সঞ্চয়পত্রের এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা। একসময় সোনালী ব্যাংকের সঞ্চয়পত্রের ডেস্কে প্রতিদিন 5 থেকে 7 কোটি টাকা নগদ লেনদেন হতো। এখন সেটি কমেছে, কারণ ডিজিটালাইজেশন হয়েছে, গতি বেড়েছে, সময় বাড়ছে। কিন্তু যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন বা করেন, তাদের কি আসলে জীবনের গতি বেড়েছে? তাদের জীবন কিন্তু সেই সঞ্চয়পত্রের উপরেই নির্ভরশীল। এরকম একটি হয়তো কাগজের মধ্যে। যদি আপনাদেরকে পরিসংখ্যানের কথা বলি, সর্বশেষ এপ্রিলে মার্চের তুলনায় সঞ্চয়পত্রের বিক্রির হার কমেছে 7%। সঞ্চয়পত্র তুলে নিয়েছেন 26%। আর চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের যে নিট বিক্রি, সেটিও ঋণাত্মক। প্রশ্ন আসতেই পারে, সুদের হার কমিয়ে এই সঞ্চয়পত্রের বিনিয়োগ কি ব্যাংকে ফেরানো সম্ভব? কারণ আমরা জানি মজুরির সাথে মূল্যস্ফীতির একটি দীর্ঘদিন ধরে ব্যবধান চলে আসছে। পেনশন হোল্ডার, লো ইনকাম পেনশন হোল্ডার যারা এটার উপর 8-10 লাখ করে সেখান থেকে তারা একটা রিটার্ন নিয়ে সংসার পরিচালনা করছে, তাদের উপর নিশ্চিতভাবে এটার নেতিবাচক প্রভাব পড়বে। পভার্টি স্টিল ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব হচ্ছে নতুন করে একটা প্রায় 30 লক্ষের কাছাকাছি নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে আসবে আর কি। এই যখন পরিস্থিতি, তখন এদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করাটা আমার মনে হয় সরকারের একটা প্রায়োরিটি এজেন্ডার মধ্যে থাকা দরকার। সঞ্চয়পত্রের স্কিম অনুযায়ী এখন থেকে মুনাফার হার সর্বোচ্চ হবে 11.82% থেকে 11.98%, যা আগে ছিল 12.25% থেকে 12.55%। ফাইন্যান্স মিনিস্টার যারা আছেন তারা তো অনেকটা আগের গভর্নমেন্টের চেয়ে অনেকটা বেশি মার্কেট ওরিয়েন্টেড। আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আসার পরে ওই এক্সচেঞ্জেড মার্কেটাইজ করেছে, ইন্টারেস্ট রেটটা মার্কেটাইজ করেছে। সুতরাং তার অ্যানাদার স্টেপ এটা হওয়া উচিত যে ডেফিনেটলি যে সঞ্চয়পত্র রেটও সে কমাইয়া দিবে। আগের মতোই 7.5 লাখ টাকার বিভাজন রাখা হয়েছে। সেক্ষেত্রে যাদের বিনিয়োগ এই সীমার নিচে, তাদের জন্য বেশি মুনাফা, ও যেসব সঞ্চয়পত্রের মূল্যমান 7.5 লাখ টাকার বেশি, তাদের জন্য তুলনামূলক মুনাফার হার কমবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রো রেল স্টেশনের পিলার জুড়ে জুলাই অভ্যুত্থানের ইতিহাস। দেয়াল জুড়ে আঁকা গ্রাফিতিতে ছাত্র আন্দোলনের বীরত্বগাথা। বিকেলে এই প্রদর্শনী ঘুরে দেখেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। বলেন, আন্দোলনের চেতনা ধারণ করে মেট্রো রেলের বিভিন্ন স্টেশনের খোলা জায়গায় এই ধরনের প্রদর্শনী করা হবে। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট মেট্রো রেল স্টেশন জুড়ে পিলারে নতুন এক রূপে ধরা দিচ্ছে ইতিহাস। শহরের কোলাহলের মাঝে শিল্পীর তুলিতে ফুটে উঠেছে জুলাই অভ্যুত্থানে জনগণের সাহসিকতা, আত্মত্যাগ আর গণ আন্দোলনের গৌরব গাথা। 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা নাড়িয়ে দিয়েছিল, তা আজ দেয়ালের গায়ে জীবন্ত। শিল্প, প্রতিবাদ আর স্মৃতির এক অনন্য মেলবন্ধন হয়ে গ্রাফিতিগুলো কথা বলছে নীরবে, গভীরভাবে। বিদেশি মানুষগুলো আসলেও তো দেখতে পারে আমাদের দেশে এরকম একটি হত্যাকাণ্ড হয়েছে, যেটার জন্য হাজার মানুষ তাদের স্বাধীন মতো কথা বলতে পারে, স্বাধীন চেতনায় দেখতে পারে। এটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে একটা বাংলাদেশ হচ্ছে নতুন একটা বাংলাদেশ। তো সেই হিসেবে এটা একটা
একটা অন্যায় প্রতিবাদের সামিল এটা প্রতীক। শনিবার বিকেলে কারওয়ান বাজারে মেট্রো রেলের পিলারে গ্রাফিতি পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, জুলাইয়ের চেতনা উজ্জীবিত রাখতে মেট্রো স্টেশনে ফাঁকা জায়গায় পোস্টার ও ছবি প্রদর্শনী হবে। যারা ছিলেন আমরা সকলকে চেষ্টা করছি এই পুরো কন্টেন্টের মধ্যে যেন আমরা নিয়ে আসতে পারি, সেটাকে আমরা কেয়ারফুলি করছি যেন কাউকে বাদ দিয়ে এটা করা না হয়। মোহাম্মদপুরে আলাদাভাবে আসাদ গেটের মতো করে গেট নির্মাণ করা হবে, বাড্ডায় গেট নির্মাণ করা হবে, মিরপুরে আলাদাভাবে গেট নির্মাণ করা হবে। গণঅভ্যুত্থানে নারীদের অবদানকে তুলে ধরতে উত্তরায় টেরাকোটা ও পাবলিক স্পেসে প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানান তিনি। উত্তরাতে মুগ্ধ মঞ্চ করা হচ্ছে এবং নারীদেরকে কেন্দ্র করে উত্তরাতে আলাদা আরেকটি পাবলিক স্পেস এবং টেরাকোটা সমৃদ্ধ একটি মঞ্চ তৈরি করা হচ্ছে, যে কারণ এই জুলাইতে নারীদের একটি বড় অবদান রয়েছে। মাত্র 1 বছর আগে এই শহরের রাজপথে যে গর্জন উঠেছিল তার রং, ভাষা আর আবেগ সবই এখন জায়গা করে নিয়েছে এই মেট্রো রেল স্টেশনের দেয়ালে। আগামী প্রজন্মের জন্য বার্তা, সংগ্রামের চেতনা কখনো মুছে যায় না, তা উজ্জ্বল থাকে শিল্পীর রং তুলিতে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গাজাকে কবরস্থানে পরিণত করেছে ইসরায়েল। ত্রাণ নিতে গিয়ে মে মাস থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 800 ফিলিস্তিনি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় OHCHR এ তথ্য জানিয়েছে। গেল একদিনে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 60 জন, নারী ও শিশুসহ আহত আরও অনেকে। এদিকে হোয়াইট হাউসে ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার রাতভর গাজা সিটি, জাবালিয়া, খান ইউনিস ও নুসেইরাতে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হন। খান ইউনিসের আল সিক্কা ও তুফা এলাকায় শিশু, নারী সহ বহু আহত হন। একই দিন অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরের সিনজিল শহরে 23 বছর বয়সী যুবক নিহত হন। তারা একটি অ্যাম্বুলেন্স ও কৃষকের ফসলি জমিও ধ্বংস করে। আহতদের গরুর গাড়িতে করে হাসপাতালে নিতে হচ্ছে, কারণ হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত জ্বালানি। ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় জানায়, গাজার দক্ষিণাঞ্চলের তুর্কি কবরস্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে লাশ উত্তোলন করেছে, গুড়িয়ে দিয়েছে আশপাশের কবর ও শিবির। এখন পর্যন্ত গাজার 60টি কবরস্থানের মধ্যে 2/3 ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের। হাসপাতালগুলোর জ্বালানি সংকটে ডায়ালাইসিস ও জরুরি সেবা বন্ধ হওয়ার উপক্রম বলেও জানায় প্রশাসন। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNRWA প্রধান ফিলিপ লাজারিনি গাজায় শিশুদের খাদ্য সহায়তার লাইনে গুলি করে হত্যাকে সবচেয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞ হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, গাজা আজ শিশু ও অনাহারীদের কবরস্থানে পরিণত হয়েছে। মে মাস থেকে এখন পর্যন্ত খাদ্য সহায়তা কেন্দ্রেই নিহত হয়েছেন অন্তত 800 জন। জাতিসংঘ বলছে, এই নিঃশব্দ গণহত্যা মানবিক মূল্যবোধকে কবর দিচ্ছে। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আশা যে বহু আগেই মারা গেছে তা স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে এক যৌথ উপস্থিতিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে প্রশ্নে ট্রাম্প নেতানিয়াহুর দিকে তাকিয়ে উত্তর দিতে বলেন। জবাবে নেতানিয়াহু জানান, ফিলিস্তিনিদের শাসনের কিছুটা ক্ষমতা দেওয়া যেতে পারে, তবে নিরাপত্তা ইসরায়েলেরই থাকবে। বিশ্লেষক গিডিয়ন লেভি এই পরিস্থিতিকে মিথ্যা প্রতিশ্রুতি থেকে বাস্তবতার স্বীকারোক্তি হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, পশ্চিম তীরে দখলদারিত্ব ও বসতি সম্প্রসারণ চালাতে থাকলে ফিলিস্তিন রাষ্ট্র কখনোই বাস্তবায়িত হবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। সিরিজ বাঁচানোর পরীক্ষা টাইগারদের সামনে। ডাবুলায় ডু অর ডাই ম্যাচে মাঠে নামার আগে অনুশীলন করেছে লিটন কুমার দাসের দল। বাঙ্গিরি ডাবুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ফ্লাড লাইটের নিচে নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ইনজুরি সংখ্যা লাল সবুজ শিবিরে। প্রথম টি20তে ইনজুরির কারণে খেলতে পারেননি জাকের আলী। দ্বিতীয় ম্যাচেও তার খেলানো হবে কিনা সে প্রশ্নের উত্তর দেননি হেড কোচ। প্রথম ম্যাচের একাদশ নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন ফিল সিমন্স। কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছি? জাকের আলী অনেক ইনজুর্ড ছিল, সেখানে আর কাকে খেলাতে পারতাম বলুন? বোলারদের মধ্যে কাউকে? সবাইকে বাস্তববাদী হতে হবে। একজন ব্যাটার খেলাতে হতো আমাদের, তাই ব্যাটার খেলিয়েছি। এই ফরম্যাটে অনেককেই দেখবেন ওপেন করে, আবার 5-6 নম্বরেও ব্যাট করে। মানিয়ে নেওয়াটাই বড় ব্যাপার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার তথ্য পুলিশের। তদন্তে রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না, জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। এবং রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ক্ষমার বিষয় বিবেচনা করবে ট্রাইব্যুনাল।
এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ে।